আলোচনা করব ডায়াবেটিসের ডায়েট সম্পর্কে বা খাদ্যাভ্যাস। ডায়াবেটিস যেহেতু একটা লাইফস্টাইল ডিজিজ, সেহেতু এই আমরা যদি ঠিকমতো খাদ্যাভ্যাস বা আমাদের যদি ডায়েটটাকে ঠিক মতন আমরা করতে পারি মেনটেন, আমাদের ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে দেখেছি ওষুধের পরিমাণ খুবই খুবই কম তিনি ওষুধ সেবন করেন। সেই জন্য আমাদের প্রথমেই উচিত একটা সুপরিকল্পিত ভাবে একটা দরকার হলে একটা ডায়েরি করে আমরা একটা নিজের ডায়েটকে আমরা সেটা লিপিবদ্ধ করুন এবং সেইভাবে মেনে চলুন। এবার আমরা আসবো ফার্স্টে আমাদের ডায়াবেটিসের বিশেষ করে আমাদের যে খাবার থাকে সেই খাবারের কম্পোনেন্ট কি কি, না আমরা যেসব খাবার খাই সাধারণত সেই খাবারের কম্পোনেন্ট কি কি হতে পারে। এক নম্বর সেটা আমরা সবচেয়ে ফার্স্ট হচ্ছে আমরা কি করি, কার্বোহাইড্রেট নিই। এই কার্বোহাইড্রেট হচ্ছে আমরা কেন নিই, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের এনার্জি লাগে, আমাদের ক্যালোরি উৎপাদন করে, আমাদের শক্তি দেয়, আমরা সেই জন্য ক্যালোরি নিই। এই কার্বোহাইড্রেটে আমরা আবার অনেক রকম ভাগ আছে, অনেক রকম কার্বোহাইড্রেট আছে। তার মধ্যে একরকম হচ্ছে আমরা সিম্পল কার্বোহাইড্রেট, যেগুলো আমরা সাধারণত রিফাইন্ড কার্বোহাইড্রেট অনেকে বলে, যেমন আমরা সাদা ভাত, সাদা চালে ময়দা, তাছাড়া আমাদের যে সমস্ত চিনি বা প্রক্রিয়াজাত খাবার যেগুলো আছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, এর ফলে কি হয়, সুগারের পরিমাণটা অনেক বেড়ে যায়, স্পাইক হয়। সেই জন্য আমাদের এই ধরনের খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। আরেক ধরনের কার্বোহাইড্রেট আছে যেগুলোকে আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেগুলো সাধারণত আমরা বলি গমের আটা বা বাদামি চালের বা ঢেকি ছাটা বাদামি চাল বা মাল্টিগ্রেন ব্রেড, বা যেগুলোকে আমরা বলি অনেক সময় সেই ক্ষেত্রে কি হয়, ফাইবারের পরিমাণ বেশি থাকে, সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে। সেই জন্য আমাদের উচিত এই সমস্ত কার্বোহাইড্রেটকে আমাদের খাবারের মধ্যে বেশি বেশি করে রাখা। আরেক ধরনের আমাদের আছে কার্বোহাইড্রেট, আমরা ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট। ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট কোন জিনিসগুলো আছে, সেগুলো সাধারণত আমরা ফ্রুটস যেগুলো থাকে, আমরা ফলমূল যেগুলো খাই, তাছাড়া আমরা যেগুলো সাধারণত আছে যেগুলোকে আমরা বলি ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট। এই ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট কি, সাধারণত সব ধরনের শাকসবজি, ফলমূল, ডাল বা বীজ যেগুলো আমরা অনেকে খাই, সেই ধরনের কার্বোহাইড্রেট গুলোকে আমরা সাধারণত বলি ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট। এই ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট গুরুত্ব অপরিসীম, কারণ এই ফাইবার যুক্ত যে কার্বোহাইড্রেট থাকে আমাদের যে পরিপাক তন্ত্র বা জিআই সিস্টেমে অ্যাবজর্পশন আস্তে আস্তে হয়, এবং তাছাড়া আমাদের জিআই সিস্টেম থেকে কি হয়, প্রচুর জল কি হয় শোষণ করে। তার ফলে কি হয়, এক নম্বর আমাদের ক্ষুধা লাগে না, দ্বিতীয়ত অনেকক্ষণ ধরে যদি পাচন হয় বা হজম হয়, সেহেতু আমাদের কি হয়, আমাদের এই ধরনের খাবারের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষুধা লাগে না, আর দ্বিতীয়ত কি পেট ভরে থাকলে আমাদের মনে হয় যে আর আমাদের খেতে লাগবে না। সেই জন্য কি হয়, আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা বেশি করে গুরুত্ব দিই। আর তাছাড়া আমরা কি করি, আর দু ধরনের আছে আমরা যেগুলো বলি, সেগুলো হচ্ছে প্রোটিন হচ্ছে সাধারণত আমাদের যে মাসল মাস বা আমাদের যে মাসল থাকে, সেই মাসল গুলোকে শক্তি যোগায়, সেহেতু সেটাও একটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট। তবে আমরা সাধারণত বলি যে আপনারা মাটন, রেড মিট বা যেগুলো হাই প্রোটিন যুক্ত খাবার, সেগুলোকে একটু কম খাওয়ার চেষ্টা করবেন। তা সাধারণত আমরা যে ধরনের আমরা সামুদ্রিক মাছ বা আপনারা দ্বিতীয়ত হচ্ছে এরকম চিকেন বা ডিম, এইসব প্রোটিন আপনারা অবশ্যই নেবেন, কিন্তু আপনারা যেগুলো বললাম যে মাটন, রেড মিট, এগুলো একটু কম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আরেক ধরনের আছে ফ্যাট জাতীয় খাবার। আমরা ফ্যাট জাতীয় খাবার আমাদের দেহের মধ্যে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের ফ্যাট জাতীয় খাদ্য আমাদের প্রয়োজন হয়, কারণ আমাদের দেহের মধ্যে যে মেমব্রেন থাকে, সেল মেমব্রেন বা হরমোন বা ভিটামিন আমাদের এই ফ্যাট থেকে আসে। সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের ফ্যাটেরও একটা নিতে হবে। এবং এই ফ্যাটের সাধারণত আমরা বলি যে ফ্যাট, অলিভ অয়েল বা আমরা যে সর্ষের তেল, এই জিনিসগুলো একটু ইউজ করবেন। এবং সাধারণত আমরা বলি স্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড বা ভাজা পোড়া বা যেগুলো অনেক দিন থেকে তেলে ভাজা পোড়া জিনিসগুলোকে আমরা অনেক সময় আপনাদের অ্যাভয়েড করা উচিত, কারণ এক্ষেত্রে সুগারের পরিমাণটা অনেক সময় বাড়িয়ে ফেলে, এবং তাছাড়া আরো কোলেস্ট্রল বা অন্যান্য আমাদের কমপ্লিকেশন সৃষ্টি করে। আমরা জানবো যে কতটুকু পরিমাণ আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট লাগে। আমার তো সাধারণত 40 to 55%
আমাদের সাধারণত কার্বোহাইড্রেট আমাদের দেহে প্রয়োজন, আর 20 to 25% আমাদের প্রোটিন লাগে এবং 10 to 15% আমাদের কি হয় ফ্যাট লাগে। কিন্তু এখানে একটা হচ্ছে আমাদের সবচেয়ে মেন যে জিনিস, আমাদের নিজস্ব যে আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমের ভিত্তিতে আমাদের যে ক্যালোরি আছে সেই ক্যালোরিটাকে আমাদের ক্যালকুলেট হিসাব করে আমরা সেইভাবে আমাদের ডায়েটটাকে মেনটেন করতে হবে। অর্থাৎ কেউ যদি একটা প্রচুর পরিশ্রম করেন, অনেকে দেখেছেন গ্রামাঞ্চলে অনেকে চাষবাস করেন বা অনেক ভারী কাজ করেন, তিনাদের ক্ষেত্রে যেহেতু অনেক ক্যালোরি অনেক বেশি লাগে, তিনাদের ক্ষেত্রে যেহেতু ডায়েটটা একটু আলাদা ধরনের হবে। আর যারা সিডেন্টারি ওয়ার্ক অর্থাৎ বসে বসে কাজ করেন, কম্পিউটারে কাজ করেন, অফিসে কাজ করেন, ঘরে আমাদের মা বোনেদের যাতে থাকেন বাড়িতে, ওনাদের ক্যালোরিটা অনেক কম হবে। সেই হিসাবে আমাদের ক্যালোরিটাকে অনেক ক্যালকুলেট করে চলতে হবে। এরপরে আসি আমরা, আর তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কথা বলার, যে আমাদের অনেক সময় কি করি, আমরা একটা ডায়েট মেনটেন বা ডায়েট একটা হয়তো একটা বানিয়ে ফেললাম, তারপরেও কি করে একটা হিডেন ক্যালোরি থাকে, মানে একটা লুকায়িত ক্যালোরি। লুকায়িত ক্যালোরিটা কি, অনেকে কি করে এই ডায়েট মেনটেনের বাইরে অনেকে কি করে, হয়তো বাজার গেলেন বা বাড়িতে কিছু জিনিস আছেন, সফট ড্রিঙ্কস, হয়তো কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা ভাজা পড়া বা এক্সট্রা অনেক কিছু কিনারা কি করেন, বা বিস্কিটস বা অনেক চিপস বা এক্সট্রা অনেক সময় কি করে একটু আধটু করে খেয়ে ফেলেন। এর ফলে কি হয়, এর ফলে আমাদের ব্লাড সুগার, যে আমরা যে ডায়েট মেনটেন করে যে ক্যালোরি হিসাব করে যে আমরা ডায়েটটাকে মেনটেন করতে বলি, সেটা কিন্তু তারা আর ফলো করতে পারে না। কারণ কিছু কিছু ক্যালোরি এক থেকে এতটা পরিমাণ ক্যালোরি আছে যেটা সাধারণত তিনারা আমাদের বলেন না যে আমরা এই খেয়ে নিচ্ছি ওই খেয়ে নিচ্ছি, কিন্তু এই জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এক্সট্রা ক্যালোরি যাতে না কোনো পরিমাণ শরীরের মধ্যে প্রবেশ করে, আমাদের যে পরিমাণ আমরা কাজ করেন সেই অনুপাতে আমাদের ক্যালোরি হিসাব করে আমাদের ডায়েটকে মেনটেন করতে হবে। এরপরে আমরা আসি যে আমরা ডায়েট মানে কতবার খাবেন, কিভাবে খাবেন, কোন সময় খাবেন। এখানে ডায়াবেটিস যে আমাদের পেশেন্টদের আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা আমরা বলতে চাই, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডায়েট যেরকম একটা গুরুত্বপূর্ণ, কোন সময় খাবেন, টাইম, একটা নির্দিষ্ট টাইমটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যদি কোনো জিনিসকে যদি টাইম মেনটেন না করে নির্দিষ্ট টাইমে আপনাদের খেতে হবে, না হলে কিন্তু আপনাদের এই ডায়েট যে চার্ট বা ডায়েট যে মেনটেন করছেন এটা কিন্তু আর আপনারা ফলো করতে পারবেন না। সেহেতু আমরা বলি সাধারণত ডায়াবেটিসদের ক্ষেত্রে আমরা 3টে মেজর মিল এবং 3টে স্ন্যাক্স আমরা নিতে বলি। কারণ এর ফলে কি হয়, সাধারণত আমাদের 3 বেলা যখন আমরা খেতে বলি একটা নির্দিষ্ট পরিমাণে, এবং 3 বেলা যখন আমরা স্ন্যাক্স হালকা কিছু খাবার খেতে বলি, এর ফলে কি হয় আমাদের যে সুগার বা শর্করার যে মাত্রা লেভেলটা থাকে ব্লাডের মধ্যে, তার ভ্যারিবিলিটি বা যাকে বলা হয় ইংরেজি টার্ম বা আমাদের মেডিকেল টার্মে বলা হয় গ্লাইসেমিক ভ্যারিবিলিটি, এই গ্লাইসেমিক ভ্যারিবিলিটিটা অনেক কম হয়। কারণ অনেক সময় দেখা যায় যে গ্লাইসেমিক ভ্যারিবিলিটি যার যত বেশি হয়, তারপরে হয়তো প্রথম কিছু অতটা প্রবলেম হয় না, কিন্তু যখন 10 বছর 5-10 বছর পরে কি হয়, এই গ্লাইসেমিক ভ্যারিবিলিটি যদি অনেক বেশি হয়ে যায়, তার কমপ্লিকেশন বা জটিলতা অনেক বেশি হয়। তার ফলে হার্টের সমস্যা আসতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকটি পেশেন্টকে আমরা বলি যে আপনারা নির্দিষ্ট একটা টাইমে খান এবং নির্দিষ্ট পরিমাণে খান আপনার কাজ করার অনুপাতে। সেই জন্য আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমরা টাইমটাকে একটা মেনটেন করুন। এরপরে আসি আমরা আমাদের সারাদিন যে আমরা কিভাবে কোন টাইমে খাবো তার একটা বিস্তারিত বিবরণ। আমরা সাধারণত সকালে উঠেই অনেকের অভ্যাস থাকে যে একটু চা বা অনেকে বিস্কুট নিয়ে নেন, আমরা যে কোনো একটা নিতে পারেন। একটা বলতে আমরা চা নিলেও, কিন্তু বিস্কুটটা সাধারণত আমাদের অ্যাভয়েড করাই ভালো। চায়ে আমরা ডায়েট সুগার বা আপনার রিফাইন্ড সুগার চিনি না ঢালাই আমার মতে অনেক ভালো বা উত্তম, এবং বিস্কিট নিলেও পরিমাণটা একটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন বা না নিলে অনেক ভালো। দ্বিতীয়ত আমরা সবসময় বলি যে আমাদের ব্রেকফাস্টটাকে আমরা সাধারণত বলি যে 9টার মধ্যে সেরে ফেলুন বা 8:30 9টার মধ্যে সেরে ফেলুন। কারণ যত তাড়াতাড়ি আমরা নির্দিষ্ট যে টাইমটা আমরা প্রথমেই বলেছি, যে টাইমটাকে আপনাদের কিন্তু মেনটেন রাখতে হবে। সাধারণত আমরা কি বলি, আমরা ব্রেকফাস্টে
আপনারা সাধারণত মোটা আমরা বলেছি যে আটা বা গমের বা মাল্টিগ্রেন ব্রেড বা ফাইবার যুক্ত খাবার একটু বেশি রাখবেন। আপনারা রুটিও নিতে পারেন, মুড়ি নিতে পারেন, চিড়ে নিতে পারেন, পোহা নিতে পারেন, ওটসও খেতে পারেন, যেগুলো কমপ্লেক্স ফাইবার যাতে থাকে, সেই কমপ্লেক্স ফাইবারটা আমরা থাকে সেই সমস্ত খাবার আপনারা খেতে পারেন। তার সাথে সাথে কি করবেন, আপনি একটা প্রোটিন হিসাবে নিতে পারেন, একটা ডিম খেতে পারেন, সেগুলো ডিম নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং পরিমাণটা আমরা শাকসবজিটা যদি আপনারা খান, ধরুন আপনারা রুটি নিচ্ছেন, তাহলে আপনারা শাকসবজিটা বেশি খাবেন এবং রুটির পরিমাণটা একটু কম রাখবেন। ওটস নিলে বা ডালিয়া নিলে, আমরা যদি ডালিয়া খাই, অনেকে ডালিয়ার পরিমাণটা একটু কম রেখে আপনারা শাকসবজিটা একটু বেশি খাবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেক সময় কি বলে একটা আফটারনুন ঠিক বলা যাবে না, আমার দুপুরের দিকে একটা স্ন্যাক্স নিতে বলি, ধরুন 11টা 11:30 দিকে কিছু না, আমরা সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ফ্রুটস নিতে বলি। ফ্রুট একটা যে কোনো একটা ফল, মৌসুমী ফল আমরা নিতে পারেন। সাধারণত আমরা বলি যে হাই গ্লাইসেমিক ফুড, যে ফল যেগুলো সাধারণত হচ্ছে, যেমন ধরুন আম, কাঁঠাল, লিচি, এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করতে বলি, কারণ এগুলোতে সুগারের পরিমাণটা অনেক সময় বাড়িয়ে ফেলে। সেই জন্য আমরা বলি যে এই ফলগুলো বাদ দিয়ে আমরা যে কোনো ফল খেতে পারি, কারণ ফলের মধ্যে অনেক আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে এবং খুব ফাইবারযুক্ত খাবার থাকে, সেই জন্য আর গুণাগুণ অনেক ভালো। এবারে আমরা আসি মিল, যে আমরা দুপুরে এবং রাতের যে মিলটা নেবেন, এটাকে আমরা একটা ভাগে ভাগ করেছি, আমরা 3টে ভাগে ভাগ করতে বলি। এটাকে আমরা প্লেটিং মেথডটা হচ্ছে, আপনারা নিজের যে খাবারের যে থালাটা আছে সেটাকে 3 ভাগে ভাগ করুন। 3 ভাগের হাফ আপনারা শাক সবজি স্যালাড আপনারা বেশি করে খান। তারপরে যে হাফ থাকছে সেটা 2 ভাগে ভাগ করুন। একটাতে আপনারা সাধারণত যে ধরনেরই হোক, ভাত রুটি যে নেচারে খান সেটা খেতে পারেন। রিফাইন মানে সাদা ভাত বা আমরা সাদা রুটি বা আপনারা যদি বলেন এগুলো তো কম খেতে বলি, কিন্তু আপনারা খাবেন এটা নির্দিষ্ট পরিমাণে বা পরিমিত। আর একটা পার্ট যেটা আছে আমরা বলি, একটা পার্ট সেটা আমরা প্রোটিন নেই। প্রোটিন বলতে আপনারা কেউ যদি মাংস বা চিকেন বা আপনারা ডিম বা আপনারা যার যদি ভেজিটেরিয়ান যদি হন, আপনারা পনির বা অন্যান্য আপনারা কিছু খেতে পারেন। দ্বিতীয়ত আমরা যখন বলি যে আমরা আফটারনুনে একটা আমরা স্ন্যাক্স নিতে বলি, হালকা কিছু আপনারা খান, সাধারণত আমরা মুড়ি চিড়ে যাই হোক বা আপনারা স্যালাড বা আপনারা যদি কোনো কিছু যদি আমরা কোনো বাদাম বা আমরা নাটস বলি, হালকা কিছু নাটস, ছোলা, বাদাম, যাতে নুনের পরিমাণটা কম থাকে সেটা দেখে আপনারা ভিজিয়ে স্প্রাউট করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হালকা আপনারা চাও নিতে পারেন, টিও নিতে পারেন, সেটা পরিমাণটা চিনি ছাড়া সাধারণত আমরা বেটার হয়। গ্রিন টি নিতে পারেন। রাতের খাবারটাও আমরা খুব একটা ডিফারেন্স করতে বলি না, রাতের খাবারটাও আমরা সাধারণত একই সিস্টেমে বলি, প্লেটিং মেথডে। যে যেরকম ভাবে আপনারা পরিশ্রম করে সেই অনুপাতে খাবেন। শাকসবজি স্যালাডের পরিমাণটা অবশ্যই রাখবেন বেশি করে। আর প্রোটিন আমরা একটা পার্ট নিতে পারেন, আর একটা পার্ট হচ্ছে আমরা বলেছি যে আমরা ভাত রুটি যে যেরকম খান অবশ্যই নিতে পারেন। আর অনেকের ক্ষেত্রে আমাদের একটাই রিকোয়েস্ট, রাতের খাবারটা অবশ্যই 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নেবেন এবং চেষ্টা করবেন যত তাড়াতাড়ি খেতে, কারণ রাতের যত দেরি করে খাবেন ততই আর অনেক আমরা সাইড এফেক্ট আছে। সেই জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের রাতের খাবারটা চেষ্টা করবেন as early as possible আপনারা খেয়ে নিতে, অর্থাৎ 8টা 9টার মধ্যে খেয়ে নিতে, অনেকটা তারও আগে খেলে আরো অনেক ভালো। এবং রাতে যদি আমরা খান, আর একটা যদি আমরা অনেক সময় বলি যে শোয়ার সময় অনেক সময় আমরা কি করি, একটা স্ন্যাক্স নিতে বলি। স্ন্যাক্স ঠিক নয়, অনেকে আমরা দুধ বা ছানা অনেকেই খেতে পারেন, তাতে কোনো আমাদের সমস্যা। আমরা আপনাদের জানালাম যে একটা ডায়াবেটিস পেশেন্টকে সাধারণত যে একটা ব্যালেন্স ডায়েট বা একটা সুষম খাদ্য যে আমরা যে খাবার খাই, কারণ ডায়াবেটিস পেশেন্টের জন্য ডায়াবেটিক ডায়েট বলে কিছু হয় না। এখন আমরা মডার্ন মেডিসিনে আমরা ডায়াবেটিক ডায়েট এই কথাটা কিন্তু অবসলিউট হয়ে গেছে। আমরা যে খাই একটা ডায়াবেটিস পেশেন্টও সেই খাবে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট সময় সুষম ভাবে। সেই জন্য আমরা এটাকে বলে একটা ব্যালেন্স ডায়েটকে ফলো করতে বলি।
এরপরে আমরা সেই হিসাবে আমরা একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম, যাতে একটা ডায়াবেটিস পেশেন্ট একটা সারাদিনে একটা কি পরিমাণ, কতটা পরিমাণ একটা নির্দিষ্ট টাইমে কিভাবে তিনি খাবেন। আপনারা তাহলে এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে একজন ডায়াবেটিস পেশেন্টের আমরা কিভাবে চলা উচিত সেটা আমরা জানলাম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং কমেন্ট অবশ্যই করবেন যদি কোনো পেশেন্টের আপনার কোনো কমপ্লেন বা কোনো যদি আপনার সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সম্পর্কে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডায়াবেটিসকে প্রতিরোধ করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।